আমরা আবারও আলোচনায় ফিরছি। আমাদের সাথে আছেন বার্তা প্রধান মামুন আবদুল্লাহ। মামুন আবদুল্লাহ, আপনি শুনছিলেন যে বন্দরের কার্যক্রম সম্বন্ধে আমাদের সহকর্মী যেটি জানাচ্ছিলেন যে সেখানে কিন্তু ম্যানুয়ালি পদ্ধতিতে অনেক কাজ করা হচ্ছে এবং এত বড় বন্দরের জন্য 4টি কম্পিউটার রয়েছে। সেটি তো আসলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম অবশ্যই ব্যাহত হচ্ছে বলাই যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। না, বিষয়টি আসলে সেরকম না। 4টি কম্পিউটার রয়েছে, বিষয়টি সেরকম না। আপনি জানেন যে বন্দরের যত পণ্য আসে দেশের ভিতরে ঢুকবে তার আগে খালাসের আগে শুল্কায়ন পদ্ধতি করতে হয়। শুল্কায়নটা পদ্ধতি করতে অটোমেটেড সিস্টেম, যেটি আমাদের রাজস্ব বোর্ডের সাথে কম্পিউটারের সাথে সম্পৃক্ত। এটা অ্যাসাইকুটা প্লাস প্লাস নামে একটা সফটওয়্যার আছে। ওই সফটওয়্যারের মাধ্যমে সারা দেশে শুল্ক স্টেশনের কাজগুলো হয়ে থাকে। কারণ ওখান থেকেই আপনি ওখানে সাধারণত আমদানি দলিল, যেটি বলা হয় আইজিএম, ইনপুট জেনারেল ম্যানিফেস্টো, ওইটাও সাবমিট করতে হয় অনলাইনে। সুতরাং এই কাজগুলো সব কিন্তু ম্যানুয়ালি করার কোনো সুযোগ নেই। বন্দরের পণ্য উঠানামার কিছু কাজ ম্যানুয়ালি করার আছে। যেহেতু আমাদের শুল্কায়ন পদ্ধতি পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতি করতে হয়, সেখানে গতকাল পর্যন্ত ইন্টারনেট না আসার আগ পর্যন্ত এটা করার কোনো সুযোগ ছিল না। সেই কারণে অনেক পণ্য বন্দরে আটকা পড়েছে, কিংবা যেগুলো রপ্তানির জন্য প্রাইভেট আইসিডিতে রাখা ছিল সেগুলো ওখানে পড়েছিল, এগুলো স্থবিরতা ছিল। ওই স্থবিরতা আজকে কিছুটা কেটেছে, কারণ ইন্টারনেট এসেছে। এখন হয়তো যোগাযোগটা হবে। এখন আশাইকুটা প্লাস প্লাসের যে সফটওয়্যার আছে সেটা দিয়ে হয়তো তারা কিছুটা কাজ শুরু করতে পারবে। কিন্তু বন্দর যে কাজটা করছিল, যে বন্দরের থেকে যে বাইরে ডেলিভারি যাওয়া, ওইটি কিন্তু তাদের ডোমেস্টিক একটা সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা করছিল। সেটি খুবই নগণ্য অংশ, যার কারণে বন্দরে তার ধারণ ক্ষমতার প্রায় সমান, অর্থাৎ প্রায় 43,000 একক কন্টেনার জমা হয়ে গেছিল। এটি একটি অস্বাভাবিক ঘটনা। এত কন্টেনার যদি বন্দরের ইয়ার্ডে জমা থাকে, তাহলে কিন্তু নতুন করে যে জাহাজ পণ্য নামানোর জন্য জেটিতে ফিরবে তার পণ্য আর খালাস করা যাবে না। এতে করে ওই জাহাজকে অতিরিক্ত সময় বন্দরে অবস্থান করতে হবে। এতে করে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে এবং ড্যামারেজ দিতে হবে। যে ড্যামারেজের এই কুফলটা কিন্তু আপনি সবাইকে ভোগ করতে হবে, কারণ ওই ড্যামারেজের টাকাটা পরবর্তীতে পণ্যের দাম বাড়িয়ে আদায় করা হবে। আমদানিকারক আদায় করবেন আপনার কাছ থেকে। সুতরাং যে বন্দরের এই কাজটা হচ্ছিল খুবই সীমিত পরিসরে, কিন্তু এখন যেহেতু ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে, এখন আশা করি সব ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাবে। কিন্তু এই বিষয়ে একটি বিষয় জানতে চাই, যে পণ্যগুলো ইতিমধ্যে খালাস করা হয়েছে, যেগুলো তো রাস্তা দিয়ে অন্য জায়গায় পাঠাতে হবে, সেগুলো কি কাজকর্ম করা যাচ্ছে? না, সেগুলো তো খালাস হয়ে চলে গেছে। রাস্তার পরিস্থিতি এখন কি? রাস্তার পরিস্থিতি, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় পাহারা দিচ্ছে। চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন আমি বন্দরের পণ্য যাতে আমার সীমানা পর্যন্ত, প্রায় 80 কিলোমিটার পথ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আপনি জানেন প্রায় 300 কিলোমিটার দীর্ঘ। এই 300 কিলোমিটারের মধ্যে প্রায় 80 কিলোমিটার চট্টগ্রামের জেলা প্রশাসক খালাস করে দেবেন, অর্থাৎ নিরাপত্তা দেবেন তিনি। এই পথে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, কিংবা দুর্বৃত্তরা যাতে হামলা করতে না পারে, কিংবা নাশকতা করতে না পারে, এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উনি সহায়তা নিয়েছেন। একইভাবে ফেনীর পুলিশ সুপারের সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে ফেনীতে আরও প্রায় 80-90 কিলোমিটার মতো জায়গা আছে তার জেলার মধ্যে, ঢাকা মহাসড়কের অংশ, সেটিও তিনি পাহারা দিয়ে, নিরাপত্তা বাহিনীর পাহারা দিয়ে পণ্যগুলো পার করার ব্যবস্থা করবেন। একইভাবে কুমিল্লার পক্ষ থেকেও বলা হয়েছিল, গতকাল আমাদের সাথে ইন্টারভিউতে বলেছেন কুমিল্লার পুলিশ সুপার যে, এবং জেলা প্রশাসক দুজনই ছিলেন, তারা বলেছেন তাদের যে মহাসড়কের যে প্রায় 100 কিলোমিটারের অংশ কুমিল্লায় পড়েছে, সেই 100 কিলোমিটার অংশ তারা নিরাপত্তা জোরদার করেছে, নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ, বিজিবি, এদের পাহারার মাধ্যমে। সুতরাং চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা পর্যন্ত পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, এবং যেহেতু পুলিশ হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।